আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে আর বলিস না, আমাকে বলে বড় মাকে বলতে যে উনি আমায় মেনে নিয়েছেন। আমি বলছি পারবো না, তো সেই কথাটা বড় মা বড় আব্বুর সামনে জাহির করতে লোকটার কত অজুহাত। বলতেই হো হো করে হেসে ওঠে দুই বান্ধবী। মাঝ থেকে বাঁধন ফোন কাটে। দেখো, স্বাধীন ভাইকে নিয়ে এমন মজা করা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি সব বলে দেব ওনাকে। এমনিই কি এটারে উগান্ডা বলি? কেয়াকে ইশারা করে বলল বাঁধন। দেখছিস কত বড় শয়তান, আমাদের সাথে থেকে আমাদের কথায় ফাঁস করতে চায়। সাহস কত! ছোঁয়া, একজনকে বলে দাও আর বেশি দিন এখানে থাকছি না, খুব বেশি জ্বালাবো না কাউকে। বাঁকা চোখে তাকিয়ে বলল বাঁধন। মুহূর্তেই সবকিছু বিস্বাদ লাগলো কেয়ার কাছে। সাথে সাথেই ওদের আগে গিয়ে ধমধম করে হেঁটে কলেজের ভেতরে চলে গেল। বাঁধন কিছুটা মুচকি হেসে পাগলি মেয়েটার রাগ দেখল। আর ছোঁয়া নির্বাক হয়ে দুজনেরই কর্মকাণ্ড দেখে গেল। বুঝতে পারল এরাও সেই প্রাচীন কাল থেকে শুরু হয়ে আসা এক ভয়ানক প্রচলনে প্রেমে বসেছে। উৎসবে মেতে উঠেছে পুরো চৌধুরী পরিবার। সবখানেই সাজসজ্জার আমেজ বিচরণ করছে। ঝলমলে সুন্দর সাজানো গোছানো মঞ্চে বসে আছে ছোঁয়া। পুরো স্টেজটাই হলুদ সাদা ফুলে সাজানো। আভিজাত্যের প্রকাশ ঘটছে প্রতিটা কোনায় কোনায়। ছোঁয়ার পরনে সর্ষে হলুদ রঙের লেহেঙ্গা। বিলাসী চুরির কাজ করা লেহেঙ্গাটা যে দামের দিক থেকে বেশ চওড়া তা বোঝাই যাচ্ছে। মায়াপরীর মতো দেখতে মেয়েটাকে এমন সর্ষে ফুলের রঙের হলুদ লেহেঙ্গায় যেন হলুদ পরীর মতো লাগছে। পুরো স্টেজের সব আলো নিভিয়ে দিলেও যেন হলুদ পরীটার সৌন্দর্যের আলোয় সবকিছু ঝলমল করবে। চুলগুলো খোলা রেখেই সাজিয়েছে পার্লারের মেয়েগুলো, যদিও তারা শুধু যতটুকু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ততটুকুই করেছে। তার বাইরে একটা কিছু নিষিদ্ধ। পুরো সাজের থিমটাই স্বাধীনের। পার্লারের মেয়েরা আসতেই তাদের নিজ দায়িত্বে সবকিছু বুঝিয়ে দিয়েছে স্বাধীন। ঠিক কেমন সাজে নিজের প্রেয়সীকে দেখতে চায়। স্বাধীনেরও কথা মতো কোনো রকম ভারী মেকআপ ছাড়াই একদম হালকা সাজে সাজানো হয়েছে ছোঁয়াকে। খোলা চুল, চোখে গাঢ় কাজল আর টকটকে লাল লিপস্টিক, হালকা মেকআপ যা খুবই সামান্য। সর্ষে ফুলের রঙের লেহেঙ্গায় এমনিতেই ছোঁয়াকে অসাধারণ লাগছিল, তাতে আবার সামান্য সাজগোজ যেন দ্বিগুণ করেছে। ছোঁয়ার গায়ে শোভা পাচ্ছে গোল্ডেন গার্ডেনিয়া ফুলের গহনা, যা আরো বাড়িয়ে দিচ্ছে ছোঁয়ার সৌন্দর্য। গার্ডেনিয়া ফুলের মিষ্টি সুগন্ধ সাথে তার হলুদ রঙের সৌন্দর্য যেন ছোঁয়ার রূপের সাথেই পাল্লা দিচ্ছে। স্বাধীন সাজগোজের মধ্যেই একবার ফুলগুলো দিতে এসেছিল। ছেলেটা মনে হয় একেবারে মরিয়া হয়ে উঠেছে ছোঁয়াকে দেখতে। গোল্ডেন গার্ডেনিয়া খুব একটা না পাওয়া গেলেও জোগাড় করেছে ও। আসলে কথাই আছে, তুমি যাকে যত বেশি কষ্ট দেবে একসময় তুমিই সেই মানুষটির জন্য ততই পাগল হবে। এটাই মনে হয় হয়েছে স্বাধীনের ক্ষেত্রেও। যে স্বাধীন ছোঁয়াকে সহ্যই করতে পারতো না, সে এখন ছোঁয়াকে চোখে হারাচ্ছে। কিন্তু শয়তান কেয়া থাকতে সে ভাগ্য ওর হচ্ছে কোথায়? একেবারে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে সব সময় ছোঁয়াকে। কখনো একটু একা হতে দিলে তো? আর স্বাধীন গেলেও একেবারে ধূর্ছাই করে বিদায় দিচ্ছে। শুধু ছোঁয়ার বান্ধবী হলে তো কথাই ছিল না, যে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে একটু সরানো যেত। কিন্তু ও তো স্বাধীনের ছাত্রী, এখন নিজের অ্যাটিটিউড ভুলে কি করে ওই একটুখানি মেয়ের কাছে সময় চাইবে? তাই তো বারবার হতাশ হয়ে ফিরে আসছে। ওকে কাবু করতেছে বাঁধনকে দরকার তা ভালো করেই জানে স্বাধীন। তাই তো আবারও বাঁধনের কাছে ফোন দেয়। হ্যাঁ বাঁধন, কখন তুমি পৌঁছাবে ইয়ার? এদিকে তোমার বাঘিনী তো আমার হরিণীটিকে একবারও দেখতে দিচ্ছে না। তোমার মতো সিআইডি পুলিশ অফিসার ছাড়া এই তেরা মেয়েকে আমার মতো সাইকোলজির টিচার সোজা করতে পারবে না। এ অন্যরকম মেয়ে, একে হিপটোনাইজ করাও অসম্ভব। আরে স্বাধীন ভাই, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। আজ আবার ওপর মহল থেকে একটা মিটিংয়ে ওই শহরের বাইরে পাঠানো হয়েছে আমাকে, তাই তো একটু দেরি হচ্ছে। আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তারপর ওই উগান্ডারে দেখছি। নিজেও আমার টাইম দিচ্ছে না, আবার আরেকজনকেও রোমান্স করতে দেয় না। হ্যাঁ, মনের দুঃখটা বুঝছো ভাই? কত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করছি, আর এরা 2 শয়তান মেয়ে মিলে আমার ইমোশনের 12টা বাজাচ্ছে। ওকে ব্রো, তুমি চিন্তা করিও না, আমি আসছি।
সাজগোজ প্রায় শেষে ছোঁয়াকে স্টেজে আনা হয়েছে। মেহেদি লাগানোটা বাকি। ওর পার্লারের মেয়ে দুটোর মধ্যে একজন কেয়াকে আর একজন ছোঁয়াকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। বাড়ি ভর্তি মেহমান গিজগিজ করছে। সবার কাছেই এই বিয়েটা একটা অন্যরকম বিয়ে মনে হচ্ছে, কারণ এভাবে বরযাত্রী নেই, বৌভাত নেই। যারা বরপক্ষ তারাই কনে পক্ষ। এখানেই যে বরের বাবা মা, সেই কনের বাবা মা। মজাই বটে। ছোঁয়ার নানা বাড়ি থেকেও কিছু আত্মীয় এসেছে। ছোঁয়ার মামা মামি আর কিছু মামাতো ভাই বোন, যারা প্রায় সবাই ছোঁয়ার ছোট। স্বাধীনেরও নানু বাড়ি থেকে মামা মামি খালারা এসেছে। স্বাধীনের বড় মামার মেয়ে জেমি একটু অহংকারী ধাঁচেরই। সেও পছন্দ করত স্বাধীনকে, কিন্তু তখন থেকেই শুনে আসছে ছোঁয়া স্বাধীনের বিয়ে হয়েছে, তাই খুব একটা সাহস পায়নি। তারপরও ছোঁয়াকে কখনোই পছন্দ করতো না জেমি। জেমির ছোট বোন রিমি, সেও এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। দুই বোনের মধ্যেই কেমন অহংকার বিরাজ করে। বাকি সবাই মোটামুটি ভালো, কিন্তু জেমির মাও যে মনে মনে ছোঁয়াকে পছন্দ করে না তা ছোঁয়া জানে। ছোঁয়ার জায়গায় নিজের মেয়েকে বহুবার দেখতে চেয়েছেন উনি, কিন্তু শাহানা বেগমের কথা প্রতিবাদে তা কখনোই পারেননি। স্বাধীন খাবার টেবিল থেকে ওভাবে উঠে গেলে শাহানা বেগম আর আলম চৌধুরী দুজনেই বেশ অবাক হন। তবে এদের দুজনার মধ্যে যে কিছু একটা চলছে তা শান্ত প্রকৃতির বুদ্ধিমতী শাহানা বেগম ভালো করেই বুঝতে পারেন। তাই তো তিনি নিজে ছোঁয়ার রুমে গিয়ে কথাটা তুলেন। কেন স্বাধীন ওসব বলল আর ওদের মধ্যে সম্পর্ক ঠিক কেমন চলছে তা জানতে চায়। ছোঁয়াও সবকিছু খুলে বলে শাহানা বেগমকে, তবে কিডন্যাপের কথাটা গোপন করে। সবটা শুনে শাহানা বেগম আনন্দে বুকে জড়িয়ে নেন ছোঁয়াকে। এতদিনে যেন দুটো বয়স্ক মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। তারা এতদিন ছোঁয়া আর স্বাধীনের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় রাত দিন বিভোর থাকতেন, আর আজ ছেলে মেয়ে দুটোর এমন সুন্দর একটা সম্পর্ক তৈরি হওয়ায় তাদের যেন মস্ত বোঝা নেমে গেল। আর তাড়াতাড়ি চলে যান আলম চৌধুরীর কাছে। খুশিতে আত্মহারা হয়ে বলেন আলম চৌধুরীকে, যা প্রতিফল আজ এই হলুদ সন্ধ্যা। খুব বড় আয়োজন করা হয়েছে চৌধুরী বাড়ির ছেলে মেয়ের বিয়ের এই আয়োজনে। দুজনেই একই বাড়ির হওয়ায় আয়োজনটাও যেন দ্বিগুণ হয়ে গেছে। সব আত্মীয় স্বজনদের জন্য হলুদের দিন থেকে ভোজের আয়োজন করা হয়েছে। সাথে বিভিন্ন হোটেলে রুম বুক করে দেওয়া হয়েছে দূর থেকে আসা আত্মীয়দের জন্য। যথেষ্ট সমারোহের মধ্যে আয়োজিত হচ্ছে স্বাধীন ছোঁয়ার হলুদ সন্ধ্যা। শাহানা বেগম প্লেটে করে কিছু পোলাও আর মাংস এনেছেন ছোঁয়াকে খাওয়াতে, কিন্তু এসে দেখেন ছোঁয়া হাতে মেহেদি পরে বসে আছে। তাই তো তিনি এক লোকমা খাবার ছোঁয়ার মুখে তুলে দেন। পাশে কেয়াকেও মেহেদি দেওয়া দেখে উনি কেয়ার মুখের কাছেও খাবার তুলে দেন। আন্টি, আপনি আমাকে খাওয়াবেন? হ্যাঁ মা, তুমিও তো আমার ছোঁয়ার মতোই ছোট্ট মেয়ে, খাইয়ে দিলে সমস্যা কি? নাও, হাঁ করো। শাহানা বেগমের ভালোবাসা দেখে কেয়ার চোখে অশ্রুকণা ভিড় করে। অনাথ মেয়ে কেয়া বড়ই হয়েছে চাচা চাচির সংসারে। চাচির অসহনীয় অত্যাচারে একা একাই গ্রাম ছাড়ে। কলেজে ভর্তি হয়ে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় চাচির সাথে। নিয়ম মতো টিউশনি আর মাধ্যমিকে পাওয়া বৃত্তির টাকায় নিজের খরচ চালায়। এখন আর ওর কোনো পিছুটান নেই। জীবনের সব দুঃখ ভুলে যেতে চাই ও। তাই তো নিজের জীবনটা নিজের মতো পার করতে চাই ও। ভেতরে আকাশ সমান কষ্ট রেখেও সব সময় হাসি খুশি ভাবে জীবন পার করতে চায়। কলেজে প্রথম কোনো বন্ধু না থাকলেও যখন জানলো ছোঁয়ারও বাবা মা নেই, তখন ও নিচে থেকেই বন্ধুত্ব করে ছোঁয়ার সাথে। সবকিছু শেয়ার করে ছোঁয়ার সাথে। ছোঁয়া অনেকবার চেয়েছে ওকে সাহায্য করার, বিশেষ করে ওদের বাড়িতে থাকার রুমের তো অভাব নেই। যদি কেয়াকে ওদের বাসায় এনে রাখা যেত তাও অন্তত ওর মেস ভাড়াটা বাঁচত, কিন্তু ওর রাগী স্বাধীন ভাই যে নিয়ম বেঁধে দিয়েছিল তাতে আর এই প্রস্তাব করে সাহস পায়নি। কি মা, কাঁদছো কেন? আজ তো আনন্দের দিন, আমাদের ছোঁয়ার বিয়ে। ছি মা, কেঁদো না। আন্টি, আমার চাচিও কেন আপনার মতো হলো না? তাহলে তো আমার জীবনটাও এমন কষ্টের হতো না। সোয়ার খুব ভালো ভাগ্য, আপনার মতো বড় মা পেয়েছে। সব মানুষ একা হয় না মা, আমি তো তোমারও বড় মা। নাও, এবার খাবার খাও। শাহানা বেগম দুজনকেই খাওয়াচ্ছিলেন। এমন সময় কোথা থেকে আসে স্বাধীন। তারপর শাহানা বেগমকে বলে, কি ব্যাপার মা, তুমি এখানে? বাবা তোমায় কখন থেকে ডাকছে?
তাড়াতাড়ি যাও, কি একটা খুঁজে পাচ্ছে না? আরে স্বাধীন, দেখছিস তো আমি এদের খাওয়াচ্ছি। মেয়ে দুটো হাতে মেহেদি পরে বসে আছে, না খাওয়ালে খাবে কি করে? মা, এদের তো পরেও খাওয়াতে পারবে, আগে বাবার কাছে যাও। তুমি তো জানোই বাবা হাতের কাছে জিনিস খুঁজে না পেলে কেমন রেগে যায়। আচ্ছা বাবা। মা, ছোঁয়া, কেয়া, তোরা একটু থাক, আমি আসি। আমি আর খাবই না বড় মা, আপনি যান। কেয়া বলে ওঠে। কিন্তু আমি তো খেলামই না। বড় মা, তুমি গিয়ে তাড়াতাড়ি শুনে আসো তো। ছোঁয়া আর চোখে স্বাধীনের দিকে তাকিয়ে বলে। আরে মা, তুমি যাও তো, আমি ওদের খাওয়া দেখছি। আবারও তাড়া দেয় স্বাধীন। শাহানা বেগম খাবারের প্লেট রেখে হাত ধুয়ে চলে যান আলম চৌধুরীর কাছে। এদিকে স্বাধীনও সুযোগ নিয়ে নেয় চলে যাওয়াটার। এবার দেখি কত খেতে পারিস, আমি খাইয়ে দিচ্ছি, নে হা কর। আমি আর খাবো না স্বাধীন ভাইয়া, খাওয়া শেষ হয়ে গেছে। বিরস মুখে বলে ছোঁয়া। থাপড়িয়ে গাল লাল করে দেব, না খেলে অসুস্থ হয়ে পড়বি। আর খাওয়া নিয়ে এত বাহানা কেন তোর? আমি সত্যিই খাবো না ভাইয়া, আর আজকেও তুমি আমায় বকবে? ছোঁয়ার অসহায় মুখে বলা কথাটায় খানিকটা হেসে ফেলে স্বাধীন। মুগ্ধ হয়ে হাসিটা দেখে ছোঁয়া। এই ছেলেটার হাসিটা এত সুন্দর কেন ভেবে পায় না ও। ভাইয়া শুধু আমায় খাওয়াবে? কেয়াও তো খাচ্ছে। কেয়াকে খাওয়ানোর জন্য বাঁধন চলে আসছে, ছেলেটাও খায়নি, একেবারে সুন্দর করে খাওয়াই দিবে। মুচকি হাসি দিয়ে বলে স্বাধীন। সাথে সাথেই কেয়ার চক্ষু চরক গাছ হয়ে তাকায় স্বাধীনের দিকে। এ গোধূলির শেষ লগ্নে হলুদের সাজে স্টেজে বসে আছে ছোঁয়া। হাতে স্বাধীনের নামের মেহেন্দির রং টকটক করছে। পাশেই হলুদ পাঞ্জাবি পরে বসে আছে ওর সব থেকে প্রিয় বহু আকাঙ্ক্ষিত পুরুষটি। এই হলুদের ছড়াছড়ির মাঝেও চশমাটা নাকের ডগায় রেখেছে মানুষটি। ফর্সা ধবধবে ছেলেটার গায়ে হলুদ রং যেন অন্যান্য মাত্রায় সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। অনেকেই মেহেদি পরাতে চাইলেও কিছুতেই হাতে মেহেদি লাগাতে দেয়নি স্বাধীন। সুন্দর সাবলীল হাসির মাঝেও ও যেন কড়া ব্যক্তিত্ব ঠিকরে পড়ছে। ছোঁয়া বারবার প্রেমে পড়ে এমন সুন্দর ছেলেটির। এত সুন্দর সুদর্শন ছেলেটির সাথে ও নিজেকে কিছুটা বেমানান মনে করে। দুজনকে একসাথে বসানো হয়েছে হলুদ লাগাতে। চারদিকে যে যার মতো আনন্দ করছে। কেউ কেউ নাচ পরিবেশন করছে, আবার কেউ বা জোকস বলে আসর মাতিয়ে রেখেছে। কিন্তু এত কিছুর মাঝে ও কেয়াকে অনেকক্ষণ দেখতে পায়নি ছোঁয়া। লোকজনের ভিড়ে মাঝে মাঝে খোঁজার চেষ্টা করলেও উঠে যেতে পারেনি। যতই সে এ বাড়িরই মেয়ে হোক, তারপরও কিছুটা জড়তা অন্তত আজকের দিনে অবশ্যই কাজ করছে। স্বাধীনের আশেপাশে ওর সব কাজিনরা ভিড় জমাচ্ছে। এরই মাঝে দেখতে পাই বাঁধনকে। তাড়াতাড়ি বাঁধনকে কাছে ডাকে ছোঁয়া। ভাইয়া, কেয়াকে অনেকক্ষণ দেখতে পারছি না, কোথায় গেল বলুন তো মেয়েটা? প্লিজ ভাইয়া একটু দেখুন না, আমি তো এখান থেকে উঠতে পারছি না। কি বলছো? কোথায় ও? একটু আগেই তো আমার সাথে দেখা হলো, তবে হ্যাঁ, কিছুক্ষণ থেকে দেখতে পাইনি। বাঁধন কিছুটা চিন্তিত মুখে বলল। আমার খুব চিন্তা হচ্ছে ভাইয়া, এখানেও প্রথমবার এসছে, প্লিজ আপনি একটু খুঁজে দেখুন না মেয়েটা কোনো সমস্যায় পড়লো কিনা। শুকনো মুখে বলল ছোঁয়া, চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তুমি কিচ্ছু চিন্তা করো না ছোঁয়া, তোমার বান্ধবী অতটা দুর্বল না। একবার কিডন্যাপ করে দেখেছি, কি খামচিটাই না খেয়েছিলাম, উফ। বাঁধন কথা না শেষ করতেই হলুদ রঙের কাতান শাড়ি গায়ে চড়ানো একটা মেয়েকে এদিকেই আসতে দেখল। কিছুক্ষণের জন্য বাঁধন কোথায় হারিয়ে গেল। কোকড়া চুলের মেয়েটি শাড়ির সাথেও চশমা পরেছে। এ এক অন্যরকম সৌন্দর্য। নেই কোনো মেয়েকে সাজগোজ, শুধু কানে একটা কৃষ্ণচূড়ার মালা দিয়েছে। হলুদ শাড়ির সাথে টকটকে লাল কৃষ্ণচূড়াটাও যেন জৌলুস ছড়াচ্ছে। খোলা কোকড়ানো চুলগুলো কোমর পর্যন্ত অবলীলায় পড়ে আছে। বাঁধন যেন দেখেই যাচ্ছে এই অপরূপ সৌন্দর্যের রমণীকে। অনেকটা কাছাকাছি চলে আসলে বাঁধন শুধু ঘোর লাগা চোখে তাকিয়ে বলল, মাশাআল্লাহ। ছোঁয়া নির্বাক হয়ে তাকিয়ে আছে বাঁধনের দিকে। বাঁধনের কাঁধে হাত দিয়ে কিছুটা ঝাঁকিয়ে বলল, এই যে ভাইয়া, কোথায় হারিয়ে গেলেন? ওহো, না কিছু না, মানে পেতনিতে সাজলে কেমন লাগে তাই দেখছিলাম আর কি। কেয়ার দিকে তাকিয়ে বলল বাঁধন। কেয়া আসতেই ছোঁয়া কিছুটা অবাক হয়ে বলল,
বাহ দোস্ত, তোকে তো দারুণ লাগছে। তাই তো ভাইয়া চোখ সরাতে পারছে না। আমার খুব হিংসে হচ্ছে রে। বিয়ে আমার, অথচ বেশি সুন্দর লাগছে তোকে। একদম মাইর খাবি। স্বাধীন ভাই পাগল হয়ে যাচ্ছে তোকে দেখে। বেচারা কত কষ্ট করে গিয়ে গিয়ে দেখে আসছে, আর বলছিস আমায় ভালো লাগছে? আমি তো পেতনি, দেখলি না একজন কি বলল? বাঁধনের দিকে আর চোখে তাকিয়ে বলল ছোঁয়া। এই সময় আর ঝগড়া করিস না প্লিজ দোস্ত। আবার ফোনটা আমার ড্রয়ারে রেখে আয় প্লিজ। আচ্ছা দে। বলেই কেয়া গেল ছোঁয়ার ফোনটা ওর ড্রয়ারে রেখে আসতে। যেতে লাগলেই একজন একদম কাঠের মতো লাগানোর মতো করে ওর পিছু পিছু যেতে যেতে কানের কাছে ফিসফিসিয়ে বলল, অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট আবদারটা রাখার জন্য। একদম অসাধারণ সুন্দর লাগছে আপনাকে, সত্যি একদম আমার মনের ভেতর কল্পনাতে আঁকা কেয়া ফুলের মতো। পেছনে না তাকিয়েই মুচকি হাসল কেয়া, কারণ পেছনের মানুষটিকে তা খুব ভালো করেই জানেও। ছোঁয়ার রুমের কাছে এসে একটু জোরে পা চালিয়ে রুমে ঢুকেই ধরাস করে দরজা আটকিয়ে দিল কেয়া, যাতে পেছন থেকে বাঁধন ঢুকতে না পারে। দরজা লাগিয়েই এতক্ষণের হাসিটা হেসে নিল ও কারো মায়ায় জড়াতে চায় না। ওর জীবনে কোনো পিছু টান ও রাখতে চায় না, কিন্তু কেন জানি বাঁধনকে উপেক্ষা করতেও পারছে না। বারবার ছেলেটা উকি মারছে মনের আনাচে কানাচে। ছোঁয়াকে সাজানো হয়ে গেলে ছোঁয়ার প্রচন্ড পীড়াপিড়িতে নিজেও সাজতে আসে ছোঁয়া। ওর নিচের কাপড় চোপড় ব্যাগ সবকিছু ছোঁয়ার রুমে শুধু ওর আর ছোঁয়ার থাকার ব্যবস্থা করা হয়েছে। শাড়ি পরতে ভালো লাগে না কেয়ার, তাই তো একটা 3 পিস পরবে বলে নিচ্ছিল। এমন সময় চোখে পড়ে ওর নাম লেখা একটি প্যাকেট। নামের শুরুতে সম্বোধন দেখে বুঝতে বাকি রইল না এটা কার পাঠানো। এখানেও লেখা আছে উগান্ডাবাসী কেয়া পাখি। প্যাকেটটা খুলে কেয়া একটা ঝলমলে হলুদ রঙের কাতান শাড়ি দেখলো। কাতান তাও আবার হলুদ রঙের, দেখে কিছুটা অবাক হলো কেয়া। হলুদ রঙের কাতান খুব একটা পাওয়া যায় না। নিতান্তই যাদের আলাদা পছন্দ তারাই হলুদ রঙের কাতান কিনে থাকে, কিন্তু হলুদের সাথে সোনালি সুতোর কাজ করা ভারী শাড়িটি ভীষণ সুন্দর। কিন্তু রসকসহীন কেয়ার কাছে এগুলো বেশি বেশি মনে হলো। এতটুকু পরিচয়ে এত দামি শাড়ি দেওয়ার কোনো মানে হয়? আরও দিলেই কেয়া পরবে কেন? না, হুট করে পরিচিত একটা ছেলে দেওয়া শাড়ি কেউ কিছুতেই পরবে না। ওর যা আছেও তাই পরবে। শাড়ির ভাঁজের সাথেই বেরিয়ে এলো একটা ছোট্ট চিরকুট। প্রিয় তেজশ্রী কন্যা কেয়া ফুল, যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিনই তোমার চশমার ফাঁকে সাহসী চোখ দুটো দেখে প্রেমে পড়ে গেছি। তুমি বিশ্বাস করো, প্রথম দেখায় যে কারো প্রেমে এতটা ডুবে যাওয়া যায় তা আমিও বিশ্বাস করতাম না, কিন্তু নিজে ডুবে বুঝেছি। ওই চোখে চোখ পড়তেই বুঝেছি এ চোখ সবার থেকে আলাদা। যত মেয়ে আমি আমার এই চোখে দেখেছি, সমস্ত মেয়ের থেকে ওই চোখ দুটো আমার এই চোখে আলাদা লেগেছে। তোমার কথা বলা, তোমার হাসি, সব কিছু বারবার পাগল করে আমাকে। তোমার কোঁকড়ানো চুলগুলো আমার ভালোবাসার এক একটা সুতো, যা খুব পরম যত্নে তোমার কাছে আমায় টানে। খুব ইচ্ছে জানো তোমায় শাড়িতে দেখার। তোমার খোলা চুলের শাড়ি পরে যখন আমার সামনে আসবে, বিশ্বাস করো আমি নিঃশ্বাস নিতেও ভুলে যাব। এতটুকু আবদার প্লিজ রেখো। এটি তোমার দেওয়া নাম, উগান্ডাবাসী। কেয়া চিরকুট পরেই সবকিছু আবার আগের মতো করে তুলে বাইরে আসে। বাঁধনের কাছে এসে বলে, এসব কি মিস্টার বাঁধন? আপনি বললেই আমি শাড়ি পরবো? আপনি যা বলবেন আমি তাই করব? আমায় পুতুল পেয়েছেন আপনি, নাকি লোভী? শুনুন, জীবনের সাথে লড়াই করার অভ্যাস আমার আছে। আমি হেরে যাওয়ার জন্য এই শহরে আসিনি, তাই আপনার জিনিস আপনিই নিন। ভবিষ্যতে মন মতো মেয়ে পেলে কাজে লাগবে। ওয়েট 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 মিস কেয়া, এক নিঃশ্বাসে আর কত বলবেন? একটু তো দম নিন। আপনি সাহসী আমি জানি, আপনি জিতবেন তাও আমি জানি। আর আপনার এই সাহসিকতার প্রেমে আমি পড়েছি। আপনার এই জেতার লড়াইয়ের প্রেমে আমি পড়েছি। আর কে বলল আপনাকে আমি আমার মন মতো মেয়ে পাইনি? আমি পেয়েছি। যতটা কল্পনায় ভাবতাম তার থেকেও বেশি পেয়েছি। আর যাকে পেয়েছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আর শাড়িটা পরলেও আমি আপনার পেছনে ঘুরব।
না পড়লেও আমি পেছনে ঘুরব। জানেন তো, এত সহজে হেরে যাওয়া ছেলে আমিও না। শাড়িটা পছন্দ না হলে ওই যে বাইরে ফেলে দিন। গুড বাই। কেয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল বাঁধন। একা কেয়া থ মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মিস্টার বাঁধন, দাঁড়ান বলছি, এই যে। কিন্তু বাঁধন থামে না, সে মিশে গেছে ভিড়ের মধ্যে। আবারও রুমে যায় কেয়া, রাগ করে নিজের জামাটা পরে নেয়। দরজা খুলে বাইরে আসছিল, কিন্তু আবারও চোখ যায় শাড়িটার দিকে। কত ভালোবেসে দেওয়া শাড়িটি এমন অবহেলায় ফেলে যেতে বুকের বাপাসে কেমন ব্যথা ছিনছিন করে কেয়ার। কেন করে তা জানে না, শুধু মনে পড়ে একটা কথাই, খুব ইচ্ছে জানো তোমায় শাড়িতে দেখার। কেউ একজন যে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে ওর দিকে, তা কেয়া জানে। তাই তো এক পা করে আবারও আসে শাড়িটির কাছে। মনের সব দ্বিধা কাটিয়ে হাতে তুলে নেয় শাড়িটি। গায়ে চড়াই একজনের পাগলামি মাখা আবদার মেটাতে রেখে যাওয়া শাড়িটি। প্যাকেটের ভেতর একগুচ্ছ কৃষ্ণচূড়ার মালাও পায়। সত্যিই ছেলেটার পছন্দ আলাদা, নয়তো কি আর কেয়ার মতো অনাথ মেয়েকে এত ভালোবাসে? কারো হলুদের সাথে টকটকে লাল কৃষ্ণচূড়া আনে। মুচকি হাসে কেয়া, তারপর চুল খোলা রেখে কানে গুজে কৃষ্ণচূড়ার মালাটি। স্টেজে অনেক আত্মীয়রাই আসছে স্বাধীনকে আর ছোঁয়াকে হলুদ দিতে। এবার আসে জেমি আর ওর ছোট বোন রিমি। স্বাধীন খুব ভালো করেই জানে এরা ছোঁয়াকে পছন্দ করে না, তাই তো কাজিনদের থেকে মনোযোগ সরিয়ে ছোঁয়ার দিকে আসে। ছোঁয়া, তোর কি খুব বিরক্ত লাগছে রে? তাহলে বল, মাকে বলে তোকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। না না স্বাধীন ভাইয়া, আমার একটু বিরক্ত লাগছে না, তুমি চিন্তা করো না। এই মেয়ে, এখনো তুই আমায় ভাইয়া বলছিস? আজ আমাদের হলুদ বোন, আজও অন্তত ভাইয়া বলিস না। তুই এমন ভাইয়া ভাইয়া বললে বউ বউ ফিলিংস আনবো কেমনে আমি? অসহায় মুখে বলে স্বাধীন। কে বলেছে ভাইয়া তোমায় বউ বউ ফিলিংস আনতে? এমনিও কি কম খচ্চর তুমি? ভাইয়া বললেও এমন করো, না জানি ভাইয়া না বললে কি করবে? এই মেয়ে, আমি খচ্চর? একদম এসব বলবি না। খচ্চরগিরি কাকে বলে এখানেই দেখিয়ে দেব, কিন্তু তুই তো ভালো করে জানিস আমার লজ্জা শরমের বালাই নাই। নাউজুবিল্লাহ ভাইয়া, ভুল হয়ে গেছে, আর বলবো না, তোমায় কিছু দেখাতে হবে না। ছোঁয়ার দিকে বাঁকা চোখে তাকিয়ে চোখ টিপ মেরে হাসি স্বাধীন। কি ব্যাপার, বর বউ এমন লোকজনের সামনে ফিসফিস করে কথা বললে হবে? এতটুকু ধৈর্য কি নেই? কাল থেকে যত ইচ্ছা কথা বলো। জেমি ছোঁয়াকে ইঙ্গিত করে বলে, সাথে সাথে স্বাধীন উত্তর দেয়, কে বলল তোকে আমরা আজ থেকে নতুন বর বউ, তাই ধৈর্য মানছে না? আমরা অনেক আগে থেকেই বর বউ, সেটা মনে হয় তুইও জানিস। আর হ্যাঁ, কথা বলেছি আমি, তাই তুই যা বলার আমাকে বল। ছোঁয়াকে বলছিস কেন? বাবা স্বাধীন ভাই, তোমরা আগে থেকেই বর বউ, এই কথা তুমি মানছো? কবে থেকে গো? আর এখনই বউয়ের পক্ষে এত কথা বলা শুরু করছো? কয়দিন পর আমার ফুপুর কি এই বাসায় জায়গা হবে? চোখ বাঁকিয়ে বলে জেমি। তোর ফুপুকে নিয়ে চিন্তা তোর না করলেও চলবে। তাকে নিয়ে চিন্তা করার জন্য তার ছেলে আছে, আর ছেলের বউ আছে। ও সরি, ছেলের বউ বলছি কেন, মা তো ছোঁয়াকে নিজের মেয়েই মনে করে, সেটা নিশ্চয়ই তোর অজানা নয়। আর আমার বউকে আমি কবে থেকে মানবো না মানবো, কবে আদর করব কবে করব না, সেটা নিশ্চয়ই তোর কাছ থেকে শিখতে যাব না। ছোঁয়ার দিকে তাকিয়ে বলল স্বাধীন। রাগে ফুসতে ফুসতে হলুদ না লাগিয়েই চলে গেল জেমি। ছোঁয়া লজ্জা রাঙা মুখ নিয়ে বলল, ছি ছি ভাইয়া, কি সব বলছিলে তুমি? সত্যি তুমি বেলাজ হয়ে গেছো। আরে বোকা, ওসব না বললে ওরা এত সহজে যেত না, বুঝলি? যে যেমন তার জন্য তেমন ওষুধ। আর একটু দেরি করলে ওর কান দিয়ে ধোয়া বেরোনোর মতো কথা বলতাম, আর কখনো সাহস করতো না তোকে কথা শোনাতে আসার। বলেই হাসে স্বাধীন। ছি, বদমাইশ ছেলে। এক ধাপ করে এগুচ্ছে স্বাধীন ছোঁয়ার দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্তগুলো। ছোঁয়ার এখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছে না ওর জীবনে সত্যিই এগুলো ঘটছে। জীবনের প্রতিটি সময় যেই মেয়েটার সব থেকে আপন মানুষের অবহেলায় কেটেছে, সে কি করে বিশ্বাস করে এমন দিন তার? প্রতিটি দিন সে ছোঁয়া স্বাধীনকে এক নজর দেখার জন্য ওর আশেপাশে ঘুরেছে।
অকারণেই কত অবহেলা কষ্ট সহ্য করেছে, আর আজ যেই স্বাধীন ওকে চোখে হারাচ্ছে, যেই স্বাধীনের গায়ের গন্ধ নেওয়ার জন্য টি শার্ট বুকে জড়িয়ে বারবার গন্ধ শুকেছে, সেই স্বাধীন আর কিছু মুহূর্ত পর একেবারে ওর হতে চলেছে। বিয়ে নামক পবিত্র বন্ধনের জোরটা মনে হয় এমনই হয়। এ এক অদৃশ্য বন্ধন, যা মহান আল্লাহ তোয়ালা নারী পুরুষের মনে দিয়ে থাকেন। হলুদের অনুষ্ঠান শেষে ছোঁয়া আর কেয়া রুমে এসেছে। সবাই যে যার মতো ঘুমের ব্যবস্থা করছে। বাঁধন ওর বাসায় যেতে চেয়েছিল, কিন্তু স্বাধীন যেতে দেয়নি। কালকেই বিয়ে, আর কত কি আয়োজন করা বাকি। এই সময় বাঁধনকে যেতে দিতে কিছুতেই রাজি নয় স্বাধীন। তাই তো অগত্যা সেও আছে। এই কদিনেই দুজনার খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। দুজনে বসে বসে হিসাব করছিল আজ কেমন মেহমান হয়েছে, আগামীকাল কেমন হতে পারে, এইসব আলোচনা। ছোঁয়া আর কেয়াকে স্বাধীন আগেই রুমে পাঠিয়ে দিয়েছে। কাল আবার অনুষ্ঠান, আজ বেশি রাত জাগলে শরীর খারাপ হতে পারে। আজ ছোঁয়া যেহেতু বউ, তাই দিনে তো ও একটুও রেস্ট নেওয়ার সময় পাবে না। সারাক্ষণ কে কখন এসে ডিস্টার্ব করবে তার ঠিক নেই। তার চেয়ে ও এখনই ঘুমাক, এটা স্বাধীনের যুক্তি। তাই তো দুজনকে আগেই রুমে পাঠিয়ে দেয় ওরা, হিসেব করছে। শাড়ি ছেড়ে ছোঁয়া একটা নীল রঙের 3 পিস পরছিল। মাঝখান থেকে আটকিয়ে দেয় কেয়া। ও কিছুতেই ছোঁয়াকে আজকের দিনে নীল পরতে দেবে না। ওর কথা, বিয়ের কনেকে লাল লাল পোশাক পরতে হবে। শেষমেশ কথাই না পেরে ছোঁয়া একটা লাল সাদা রঙের 3 পিস পরল। সুতির জামাটা আরামদায়কও বটে। আর কেয়া ব্ল্যাক প্লাজোর সাথে সাদা রঙের জামা। চুলগুলো আঁচড়ে নিয়ে মেকআপ তুলে ফেলল। এবার অনেকটা হালকা লাগছে ছোঁয়ার, কিন্তু সমস্যা বাঁধালো কেয়া। দোস্ত, দেখ তো কয়টা বেজেছে। ময়শ্চারাইজার মাখতে মাখতে বলল কেয়া। প্রায় 12, কয়েক মিনিট বাকি আছে রে। শাড়ি ভাঁজ করে রাখতে রাখতে খুব সাধারণভাবেই বলল ছোঁয়া। কেয়া তাড়াতাড়ি ছোঁয়াকে জড়িয়ে ধরে। ও আল্লাহ, কাল এই সময় তোরা কি কি করবি রে দোস্ত? আমার তো ভাবতেই কেমন লাগছে। আহা, শাহরিয়ার স্যার তার প্রিয় সোয়া রানীকে এত সাধনার পর পেয়ে একেবারে পাগল হয়ে যাবে। লজ্জায় মুখ লাল হয়ে গেল ছোঁয়ার। পুরো মুখে গোলাপি আভা ছড়িয়ে পড়ল। কেয়া যে এমন কথা বলবে ভাবতেই পারেনি ছোঁয়া। কোনো রকমে নিজেকে ধাতস্থ করে বলল, ছি কেয়া, তুই এতটা নির্লজ্জ হয়েছিস ভাবা যায়? কি বলছিস এসব, শয়তান মেয়ে? একটু লজ্জা করছে না? আরে আরে, আমার সোয়া রানী যে লজ্জায় একেবারে লাল নীল হয়ে যাচ্ছে। আমার এত লজ্জা নাই। দেখিস, আমার যখন বিয়ে হবে বাসর ঘরে সোফায় তোকে বসিয়ে রাখবো। কিন্তু তুই তো শালি স্বার্থপর, কাল ঠিকই একাই বাসর ঘরে চলে যাবি, নিবি না আমায়? গাল ফুলিয়ে বলল কেয়া। হুম, আমি ভাবছি তোর বাসর ঘরে থাকতে তোর উনি আমার ভাইয়া হন। তুই শয়তান মেয়ের মতো টিচারের বাসর দেখতেই পারিস, তাই বলে আমি আমার ভাইয়ার বাসর দেখবো কেন? তোর ভাইয়া? তোর আরো কোনো ভাইয়া আছে নাকি রে? প্লিজ দোস্ত, থাকলে আমায় দে। একটা জামাইয়ের অভাব বোধ করছি তোদের জামাই বউয়ের প্রেম দেখে। ছোঁয়ার চুলে টান দিয়ে বলল কেয়া। আহ, লাগছে তো। কোন ভাইয়া তা তুমি বুঝো না বুঝি? ভাইয়াটা আমার পাগল হয়ে যাচ্ছে। আমার কাছে একটা সুন্দর উপায় আছে জানিস, তোর ভাইয়ার জন্য। কি উপায়? তাড়াতাড়ি বল, ভাইয়াটাকে আমার বাঁচা দোস্ত। শোন তাহলে, বলছি যে আমার কাছে পাবনা মেন্টাল হসপিটালের ঠিকানা নাম্বার দুটোই আছে। তুই ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারিস। আমি পাঠানোর ব্যবস্থা করে নেব নে। খুব দয়ালু মেয়ে তো আমি। আবার দুহাত বুকে বেঁধে একটু গম্ভীর হওয়ার মতো করে বলল কেয়া। হরামি মেয়ে, তোকে আজ দেখাচ্ছি মজা। বলেই ছোঁয়া গেল কেয়াকে ধরতে। কেয়াও সুযোগ বুঝে দিল এক ছুট। বাইরে স্বাধীনের কাজিনরা সবাই আড্ডা দিচ্ছিল। স্বাধীনের মেজো মামার ছেলে নিহান অনার্স 3য় বর্ষে পড়ে। কিন্তু নিহান যে একটু একটু ছোঁয়াকে পছন্দ করে মনে মনে, তা বহুবার টের পেয়েছে স্বাধীন। কিন্তু ছোঁয়ার বিয়ে স্বাধীনের সাথে হয়েছে শুনে হয়তো নিহান কখনো সেভাবে বলেনি ছোঁয়াকে।
স্বাধীনের বড় মামার মেয়েরা যেখানে ছোঁয়া সব সময় অপমান করতে চায়, সেখানে নিহান খুব গুরুত্ব দেয় ছোঁয়াকে, সবার থেকে আলাদা দাম দেয়। কিন্তু ছোঁয়াও কখনো সেভাবে বোঝেনি কিছুই, আর বুঝবেই বা কি করে? সে তো দিবারাত্রি মত্ত থেকেছে ওর স্বাধীন ভাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য। সবার আড্ডার মাঝে কেয়াকে এদিকেই আসতে দেখে জেমি, তাই তো কায়দা করে সাথে সাথেই বলে ওঠে, এই সবাই শোনো শোনো, আর যেহেতু স্বাধীন ভাই আর সোয়ার হলুদ, তো স্বাধীন ভাইকে তো পাচ্ছি না, কিন্তু আমাদের ভাবি মানে ছোঁয়া আর ওর বান্ধবী তো আছে আমাদের মাঝে। তাই এই সুন্দর সময় আমাদের সামনে একটা নাচ পরিবেশন করবে ছোঁয়া আর ওর বান্ধবী। সাথে সাথেই সবাই তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমরা ছোঁয়া ভাবির নাচ দেখবো, অবশ্যই দেখতে হবে। ছোঁয়া আর কেয়া দুজনেই ওদের সামনে দাঁড়ানো। ভুল কে যে ওর ভুল জায়গায় এসে পড়েছে তা খুব বুঝতে পারে। এখন এখান থেকে যে খুব সহজে যেতেও পারে না তাও জানে ছোঁয়া। নেহানের ছোট বোন নিফাত ছোঁয়াকে বলল,